হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 3 থেকে অ্যারিস্টটলস থিওরি অফ রিভলিউশন বা বৈপ্লবিক তত্ত্ব এর উপরেই ক্লাসটি নেব। এটা করালেই তোমাদের কিন্তু ইউনিট 1 প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনো আমাদের সাথে অনলাইনে যুক্ত হওনি বাট পড়তে চাইছো আমাদের কাছে, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। কেননা আমাদের অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা আমরা শুরু করে দিয়েছি। এবং তোমাদের যেহেতু বলেছিলাম যে আমরা অগাস্টের শুরু থেকে ক্লাসটা নেওয়া শুরু করব, সেই হিসাবেই কিন্তু আমরা অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি এবং নোটসও দেওয়া শুরু করেছি। কাজেই যারা তোমরা এখনো অ্যাডমিশন নাওনি বাট অ্যাডমিশন নিতে চাইছো, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে কর্নারে দুটো। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। এই দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এবং তোমাদের এবারের কোর্স ফি 1199 টাকা রাখা হয়েছে। তোমাদের কথা ভেবেই আমরা অ্যামাউন্টটা আর বেশি বাড়াইনি, না হলে কিন্তু বাড়ানোর কথা হচ্ছিল, বাট অনেকে বলেছিলে যে ম্যাম মানে না বাড়ালেই ভালো হয়। তো ওই জন্যই কিন্তু আমরা 1199 টাকাই রেখেছি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে নাও। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি। দেখো, অ্যারিস্টটলের থিওরি অফ রিভলিউশন বা বৈপ্লবিক যে তত্ত্বটা আছে, এর ব্যাপারে তিনি তার যে গ্রন্থ আছে পলিটিক্স, সেই গ্রন্থে কিন্তু এর একটা ডিটেল আলোচনা করেছেন। ঠিক আছে, তিনি বলেছেন যে এই যে বিপ্লব, এই বিপ্লব কিন্তু কখনো একদিনে আসে না। দিনের পর দিন ধরে মানুষের মনে জমে থাকা ক্ষোভ, অভিমান, রাগ, তারপর অসন্তোষ, এই সমস্ত কিছু কিন্তু একেবারে যখন উগরে বেরিয়ে আসে তখনই কিন্তু এই বিপ্লবের সূত্রপাতটা ঘটে। ঠিক আছে, অর্থাৎ বিপ্লব যে মানে ঘটে সেটা হচ্ছে একদিনে ঘটে না, সেটা দিনের পর দিন জমতে 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 একবারে এটা কিন্তু বেরিয়ে আসে। তো অ্যারিস্টটল মনে করেছেন এই যে বিপ্লব, এই বিপ্লবের মূল কারণ দুটো রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে অসন্তোষ বা যেটাকে বলা হয় ডিস্যাটিসফ্যাকশন। ঠিক আছে, একটা হচ্ছে অসন্তোষ, আর একটা হচ্ছে অসমতা। ঠিক আছে, অসন্তোষ আর একটা হচ্ছে অসমতা। অসন্তোষ কখন হয়? অসন্তোষ তখনই হয় যখন মানুষ মনে করে, জনগণ যখন মনে করে যে সে তার ন্যায্য পাওনাটা পাচ্ছে না। অর্থাৎ যখন জনগণের মনে এটা চলে আসে যে তাকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সে তার ন্যায্য পাওনাটুকু পাচ্ছে না, তার ওপর অবিচার হচ্ছে, যখন এই উপলব্ধি জনগণের মধ্যে ঢোকে তখন কিন্তু তাদের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। ঠিক আছে, এবং এই তীব্র অসন্তোষই কিন্তু একদিন বিপ্লবের জন্মটা দেয়। ঠিক আছে, মানুষের মনে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে। কাজেই এই বিপ্লব ঘটার পেছনে অসন্তোষের কিন্তু একটি বিপুল হাত রয়েছে। এই অসন্তোষের জন্যই কিন্তু মানুষ তার ন্যায্য পাওনাটা বুঝতে চায়, কেননা তার মনে হয় যে তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং তার মনে কিন্তু ধীরে ধীরে একটা বেশ বড় অসন্তোষের পাহাড় সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট যেটা কারণ সেটা হচ্ছে অসমতা। দেখো, এই যে আমরা মানুষেরা সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই যে আনইকুয়ালিটি বা অসমতা, এটা কিন্তু রয়েছে। ঠিক আছে, কিভাবে? মনে করো যে সমাজের এক শ্রেণীর মানুষ ক্ষমতাশালী হয়ে উঠছে, ধনী হয়ে উঠছে, অপরদিকে অন্য শ্রেণীর মানুষ কিন্তু দরিদ্রতা আরো বেশি, তারা দরিদ্র হয়ে পড়েছে এবং তারা সমস্ত কিছু থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। এইভাবে যখন সমাজে এরকম ডিসক্রিমিনেশন চলে আসে, যখন এক শ্রেণীর মানুষ ক্ষমতাশালী হয়ে ওঠে এবং অন্য শ্রেণীর মানুষ যখন ক্ষমতাহীন হয়ে পড়ে, তখনই কিন্তু এই অসমতা দেখা যায়। ঠিক আছে, আর এর প্রভাব কিন্তু জনগণের জীবনে খুব মানে তীব্রভাবে পড়ে। যখনই এই আনইকুয়ালিটিটা জনগণের মধ্যে যখন দেখা যায়, সমাজে যখন এই অসমতা দেখা যায়, তখনই কিন্তু জনগণের মনে বিপ্লবের সৃষ্টি হয়। তারা মনে করে যে আমরা সবাই যেহেতু আমরা নাগরিক, কাজেই প্রত্যেকেরই সব কিছুতে সমান অধিকার আছে।
ঠিক আছে, সে আইনের দিক থেকে হোক, সে মানে তার ধর্মের দিক থেকে হোক, বা তার যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। ঠিক আছে, আমরা এমন দেখি, যদি মনে করো যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই যে আইনের দিক থেকে, ঠিক আছে, মনে করো যে আমরা আমাদের কনস্টিটিউশনে দেখি যে আইনের চোখে সবাই সমান, বাট এটা কিন্তু বর্তমান সমাজে এই জিনিসটা খাটে না। আমরা দেখি যে যার পাওয়ার আছে, যার পজিশন আছে, তার ক্ষেত্রে আইনটা একরকম, আর যার ক্ষমতা নেই, যে আর কি গরিব, তার ক্ষেত্রে অন্যরকম। তো এই জিনিসটা কেন হবে? এই যে আইন শৃঙ্খলা, এটা সবার ক্ষেত্রেই সমান হওয়াটা দরকার। তো যখন মানুষ এই অধিকারটা পাচ্ছে না, যখন প্রত্যেকে যখন এই সমানভাবে মানে সমানভাবে যখন সবকিছুটা পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে, তখনই কিন্তু এই বিপ্লবের সূত্রপাতটা ঘটে। ঠিক আছে, তো এই যে বিপ্লব মানে অ্যারিস্টটল এই দুটা মেন কারণকে কিন্তু বিপ্লবের আর কি মানে সূত্রপাতের কারণ বলে মনে করে, যে মানুষের মনে অসন্তোষ সৃষ্টি হলে, তারা যদি কোনোভাবে এটা মনে করে যে তাদের প্রতি অবিচার করা হচ্ছে, তবে তাদের মধ্যে বিপ্লবের একটা সৃষ্টি হয় তাদের ভিতরে। এবং যখন তারা এটা মনে করে যে তারা সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে আছে, মানে এক শ্রেণীর মানুষ সব কিছুই পাচ্ছে এবং অন্য শ্রেণীর মানুষ কিছুই পাচ্ছে না, এবং এর ফলে কি দিনের পর দিন মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয়, একটা অভিমানের সৃষ্টি হয়, একটা রাগের সৃষ্টি হয়, এবং তার বহিঃপ্রকাশে কিন্তু বিপ্লব। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে মেন কারণ। এবার দেখো, এই যে বিপ্লবটা আছে, এটাকে আটকানোর জন্য, এটাকে প্রিভেনশনের জন্য অ্যারিস্টটল কি কি উপায় বলেছেন। ফার্স্ট, তিনি বলেছেন যে সরকারকে এবং সমাজকে প্রত্যেকটা মানুষকে সমানভাবে ট্রিট করতে হবে, সেটা ধর্মীয়ভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, যে কোনো ক্ষেত্রে তাদেরকে প্রত্যেকটা জনগণকে সমানভাবে দেখতে হবে এবং প্রত্যেককে সমান অধিকার দিতে হবে। তাদের ন্যায্য পাওনা, তাদের প্রতি, সবার প্রতি আর কি যেটা প্রত্যেকের প্রাপ্য, সেটা প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে। তার মানে এর মাধ্যমেই কিন্তু আমরা দেখব যে জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। যখন তারা দেখবে যে না, প্রত্যেককে ইকুয়ালি ট্রিট করা হচ্ছে, তখন তারা কিন্তু অটোমেটিক্যালি ভাববে যে না, আমরাও সবার মতো অধিকার পাচ্ছি। তো এটা একটা উপায় অ্যারিস্টটল বলেছেন। নেক্সট 2 নাম্বার তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং সুশাসন। তিনি বলেছেন এই যে আইন, যেখানে হচ্ছে বর্তমানে আইন শৃঙ্খলা কিন্তু খুব একটা বেশি মানে শৃঙ্খলাবদ্ধভাবে মানা হয় না। ঠিক আছে, যেটা বললাম আমি একটু আগে, যে এক শ্রেণীর মানুষের কাছে মানুষ আইন মানে তাদেরকে আইন অন্যভাবে দেখে এবং অন্য শ্রেণীকে আরেকভাবে দেখে। ঠিক আছে, এই যে মানে দ্বিচারিতা, এটা যতদিন না কমবে ততদিন কিন্তু মানুষের মন থেকে ক্ষোভ বা অভিমানটা যাবে না। ঠিক আছে, কাজেই এই যে আইন, তারপর হচ্ছে শাসন, এই সমস্ত কিছু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল হওয়া প্রয়োজন। ঠিক আছে, 3 নাম্বার যেটা উপায় বলেছে সেটা হচ্ছে আমরা যাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্বাচন করি, মানে নেতা এবং নেত্রীরা, এদের প্রত্যেকেরই উচিত নিজস্ব মানসিকতাকে, বিবেককে উন্নত করা। ঠিক আছে, এবং প্রত্যেককেই উচিত যে নিজেদেরকে সুশিক্ষিত করে তোলা, কেননা একটি সমাজকে, একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে, ওদের প্রত্যেককে বিবেকপূর্ণ, উন্নত মানসিকতার এবং কিন্তু সুশিক্ষিত হওয়াটা খুবই প্রয়োজন। ঠিক আছে, কাজেই যদি যাদেরকে আমরা সমাজের আর কি চালনা করার দায়িত্ব দিয়েছি, তারা যদি প্রত্যেকে উন্নত মানসিকতার হয়, তারা যদি প্রত্যেকে বিবেকী হয়, প্রত্যেকে যদি সুশিক্ষিত হয়, তবেই কিন্তু সমাজে এই সমস্ত ভেদভাব থাকবে না, এবং এর ফলে কিন্তু প্রত্যেকে সমস্ত অধিকার সমানভাবে পাবে এবং প্রত্যেকে নিজের ন্যায্যতাটা পেয়ে যাবে, এবং এর ফলে কিন্তু এই যে বিপ্লব, এটার সৃষ্টি আর হবে না। তো এই 3টা উপায় তিনি বলেছেন কিভাবে বিপ্লবকে আটকানো যায়। যদি এখন আমরা সর্বোপরি জিনিসটাকে দেখি, তাহলে আমরা বলতে পারি যে অ্যারিস্টটল এই যে বিপ্লববাদের যে উৎপত্তির যে কারণটা, সেই কারণ দুটিকে যে একদম পার্মানেন্ট কারণ হিসেবে দেখিয়েছে এমন না। তিনি মনে করেন যে এই জিনিসটাকে কন্ট্রোল করাটা
মানে কন্ট্রোল করার উপায় আছে, এবং সেই মোতাবেক কিন্তু তিনি ওই 3টা উপায়ের কথা বলেছে। এবং সে সঙ্গে তিনি এটাও বলেছে যে মানুষকে অবশ্যই নিজের অধিকারটা বুঝে নিতে হবে এবং তাদেরকে কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার পার্থক্য, মানে সেটা আর কি, সেটার পার্থক্যটা বোঝার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকে এতটুকুই ছিল তোমাদের অ্যারিস্টটলস থিওরি অফ রিভলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের খুব ইজি করে বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।